ভালোবাসার সীমানা পেরিয়ে লিখেছেন প্রিয়স্মিতা তেহেজিব রায়। পর্ব সংখ্যা ৪৬। প্রীতম তার বউ নিয়ে ঝটপট রুমে গিয়ে দরজা লক করে দিল। ইয়ানা এখন ভয়ে কাঁপছে। সে জানতো এই বাড়িতে তাদের এত সহজে কেউ মেনে নিবে না। ইয়ানা মন ভীষণ খারাপ। অশ্রু চোখে প্রীতমের দিকে তাকালো। প্রীতম বুড়ো কুঁচকে ওর দিকেই তাকিয়ে আছে। ইয়ানা প্রীতমের গালে হাত রেখে বলল, আপনার খুব লেগেছে তাই না? বলতে বলতে চোখ বেয়ে টুপটুপ করে কয় ফোঁটা নোনা অশ্রু গড়িয়ে পড়ল ইয়ানার। মায়াভরা মুখের দিকে তাকিয়ে হাসলো প্রীতম। সে তো জানে সব রাগ ক্ষোভ দরজার বাইরে রেখেই এসেছে। তাই ইয়ানার কোমর চেপে ধরে ব্যথাতুর কণ্ঠে বলল, উফ, খুব লেগেছে বউ। এই বুড়ো বয়সে বউয়ের জন্য বাড়িতে উদাম কেলানি খেলাম, লাগবে না? মুখটি ইনোসেন্ট করে ফেললো ইথম। ইয়ানা মনটা আরো খারাপ হলো, মুখটা কাঁদো কাঁদো হয়ে গেল তার। প্রীতম আরো একটু অভিনয় করে বলল, তবে তুমি চাইলে এখনই ঝটপট করে চুমু খেয়ে ব্যথা সারিয়ে দিতে পারো। ইয়ানা বড় ভীষণ মায়া হলো। প্রীতমকে অভিনয় করছে তা বুঝতে না পেরে সত্যি সত্যি প্রীতমের দুগালে ফটাফট কয়েকগুলো চুমু খেয়ে নিল। মনে মনে হাসলো প্রীতম। ইয়ানাকে আরেকটু কাছে টেনে চুমু দিতেই যাচ্ছিল, এমন সময় ধারাম ধারাম করে দরজায় করাঘাত পড়ল। একবার না দুবার না কয়েকবার। দরজার পেটানোর শব্দে বিরক্ত হলো প্রীতম। তেতো কণ্ঠে বলল, আবার এসেছে বাদরগুলো। বড় ভাইদের রোম্যান্স দেখতেও পারে না। অরণ্য বাইরে থেকে চিৎকার দিয়ে বলল, দরজা খুলো মেরদাদান, না হলে ড্রিল মেশিন নিয়ে আসবো। প্রীতম মনে মনে চরম বিরক্ত হলো। লজ্জা পেল ইয়ানা। প্রীতম রাগে ফুঁসতে ফুঁসতে দরজা খুলে সামনে গেল। সামনে রাজ, প্রেম, অরণ্য, সমুদ্র, প্রিয়তা, প্রেরণা, ধীরা, থরি, তন্ময় সবাই দাঁত কেলিয়ে দাঁড়িয়ে আছে। প্রীতম এটা আরো চটে গেল। দাঁতে দাঁত চেপে বলল, এত রাতে কি চাস তোরা? রাজ আর অরণ্য প্রীতম কে জড়িয়ে ধরে সামনে থেকে সরিয়ে দিল। এই ফাঁকে বাকিরা সবাই শুট করে ঘরে ঢুকে পড়ল। অরণ্য দুষ্টু হেসে প্রীতমকে কানে কানে বলল, কন্ট্রোল মেজদাদান, কন্ট্রোল। অরণ্যের কথায় ফিক করে হেসে দিল রাজ। সামান্য হলেও নিজ নিজ জায়গায় বসে পড়ল সবাই। সমুদ্র বলল, চল দাদা, মেজদাদাকে নিয়ে বাইরে যাই। প্রীতমকে নিয়ে প্রেম চেপে ধরলো। প্রীতম অসম্মতি জানিয়ে রেগে বলল, আমার ঘর, আমি কেন যাব? তোরা সবাই বের হ আমার ঘর থেকে। রাজ দুষ্টু এসে বলল, আমরা তো আজ যাবই না। তাই তাল মিলিয়ে বলল অরণ্য, একদম। প্রেম প্রেম প্রীতমের কানে কানে বলল, আরে বরদাদান তোমাকে ডেকেছে, তাই যেতে বলছি। প্রীতম ভুরু কুঁচকে তাকালো প্রেমের দিকে, সন্ধিহান কণ্ঠে বলল, মিথ্যা বলছিস না তো? অরণ্য হাই হাই বলে দুই দুঃখে মুখ করে বলল, আমার ভাই আমাকে বিশ্বাস করে না, এই দুঃখ আমি রাখবো কোথায়, দেখাবো কাকে? প্রীতম অরণ্যের মাথায় চাটি মেরে বলল, ড্রামাবাজ, বলে ঘর থেকে চলল। প্রীতম ঘর থেকে বের হতেই ওরা ধারাম করে দরজা লাগিয়ে দিল। অরণ্য প্রিয়তাকে বলল, এই নাচুনি বুড়ি, তুই মেজো ভাবিকে নিয়ে যা, আর সঙ্গে ওই শপিং ব্যাগ নিয়ে যা, আর মেজদাদান যেন কোনোভাবেই ভাবিকে না পাই। ইয়ানা লজ্জায় মাথা নিচু করে নিল। প্রিয়তা দুষ্টু হেসে বলল, একদম নো টেনশন। প্রিয়তা, ধীরা, থরি, তন্ময় আর প্রেরণা ইয়ানাকে নিয়ে প্রিয়তার ঘরে চলে গেল। ওরা যেতে অরণ্য প্রীতমের বিছানায় লাফিয়ে পড়ে, চলো ভাইও, এই ঘরের যুদ্ধক্ষেত্র বানানো যাক। প্রেমর পাশে শুয়ে পড়ল, মাথা নষ্ট হয়ে গেছে তোর? এটা কি? আমার বাসর ঘর সাজাবো? যুদ্ধক্ষেত্র কেন বানাতে যাবো খামোখা? অরণ্য মুখ বিকৃত করে বলল, ছোটদা দিকে তাকিয়ে হতাশ কণ্ঠে, সেসব তোমার মতো অবিবাহিত কুমার বুঝবে না। যাও, তুমি গিয়ে হরলিক্স খাও, এটা বড়দের জায়গা। প্রেম ভুরু কোঁচকালো, কান টেনে ধরলো, তুই সব থেকে বেশি পাকনা, বিয়ে তো তোর সবার আগে হওয়া উচিত ছিল। অরণ্য মুখ দুঃখী দুঃখী করে বলল, হওয়া তো উচিত ছিল, কিন্তু 4-6 তো তোমরা আগে মেরে দিলে, আমাকে আর কি করতে দিলে? এবার রাজ আর সমুদ্র ওরই দাঁড়াম ধরলো। বিছানায় বসতে বসতে বলল, আজ কোনো একটা প্ল্যান করা যায় না? অরণ্য হেসে বলল, প্ল্যান তো আগে থেকেই করে রেখেছি। রাজ কপাল কুঁচকে বলল, কি প্ল্যান? অরণ্য বাঁকা হেসে বলল, রাত 12টার পর পুকুর পাড়ে আমরা দারুণ পার্টি করব। প্রেম কপাল কুঁচকে বলল, আগের বারে বড়দাদানের হাতে ঠ্যাঙানি খাওয়ার কথা ভুলে গেছিস? বড়দাদান বাড়িতে আছে, একবার জানতে পারলে ছাল ছাড়িয়ে নুন মাখাবে। অরণ্য হাঁ করে বলল, জীবনে ভয় পেলে তো হেরে গেলি। উত্তেজনা মাখা মুখে কিছু বলতে যাবে মাঝে রিস্ক নিতে হয়, আর প্রয়োজনে ঠ্যাঙানিও খেতে হয়। রাজ উত্তেজিত কণ্ঠে বলল, কয় বোতল এনেছিস? সমুদ্র বাঁকে এসে বলল, পাক্কা 10। এক সিপি গলায় পড়তে আউট হয়ে যাবে। সকলেই চোখ মুখে উচ্ছ্বসতা। যদি একটু রিস্ক আছে, ধরা পড়লে ভরপুর মজা হবে, ধরা না পড়লে ভরপুর মজা হবে।
প্রিয়তা পরিণীতাকে জোর করে ধরে নিয়ে এলো। পরিণীতার চোখে মুখে ঠিক লাগছে না, ভারী চোখের পাপড়িগুলো ভিজে। প্রিয়তা অনেকবার জিজ্ঞেস করলে পরিণীতা কিছু বলছে না, তাই প্রিয়তা আর জিজ্ঞাসা করেনি, হবে হয়তো কিছু বিশেষ। পরিণীতা অরণ্যোদয় শপিং ব্যাগ খুলে একটা টকটকে লাল সিঁদুরে বেনারসি বের করলো। শাড়িটা এত সুন্দর যে সবার চোখে মুখে জুড়ে লেগে গেল তা। প্রেরণা বলল, জাস্ট অস্থির। পরিণীতা শাড়িটা ইয়ানার গায়ে দিয়ে বলল, বাহ, তোকে বেশ সুন্দর মানিয়েছে। তন্ময় ছুটে এসে ইয়ানার হাত ধরে বলল, নিচে চলো। নিচে চললো ইয়ানা। তন্ময় দুহাত বাড়িয়ে আদরের সুরে বলল, কোলে নাও মেজো ভাবি। ইয়ানা হেসে কোলে নিল। তন্ময় গুলো গুলো চোখে ইয়ানার দিকে দেখে কান্না ভেজা কণ্ঠে বলল, এই বউটা অনেক সুন্দর, পছন্দ হয়েছে। এটা আমি বিয়ে করব বলে পছন্দ করে রেখেছিলাম, মেজদাদান বিয়ে করে নিয়েছে। বলতে বলতে ঘর পাঠিয়ে কেঁদে উঠলো। ওর আচমকা কান্না ইয়ানা সহ সবাই আচ্চব বনে গেল। প্রিয়তা কপাল চাপড়াতে চাপড়াতে বলল, ভাই তোর বিয়ে করার জন্য খালি বড় মেয়ে পছন্দ হয়? কাঁদিস না ভাই, তুই বড় হ, তোর জন্য মেজো ভাবি ছোট ভাবি থেকেও সুন্দর বউ এনে দিব। কিন্তু থামলো না তন্ময়। পরিণীতা বিরক্ত কণ্ঠে বলল, দৌড়ে গিয়ে বড় আপু না হয় বড় দাদানকে নিয়ে আয়। তাই করলো। ধীরা 5 মিনিটের মধ্যে প্রণয়কে নিয়ে এলো। প্রণয় এসে তন্ময়কে কোলে নিল। প্রণয় দেখলো তন্ময় কাঁদছে, কান্নাতে যেন ঘর ফাটিয়ে দিবে। প্রণয় ভুরু নাচিয়ে বলল, কি ব্যাপার ছোট কর্তা, কাঁদছিস কেন? তন্ময় অসম্মতি জানিয়ে বলল, কই দাদান, কাঁদছি না তো। তন্ময় 1 সেকেন্ডে পাল্টি মারা দেখে সবাই ঠোঁট টিপে হাসলো। প্রণয় তাকে কোলে নিয়ে ঘর থেকে চলে গেল। পরি বলল, এখন বল। আমি জানি না, অথচ তোর বিয়ে ঠিক হলো কিভাবে? প্রিয়তা, উষা ও ধীরা কৌতূহলী চোখে তাকালো। ইয়ানা দীর্ঘ শ্বাস ফেলে সব বলল। সব শুনে প্রিয়তা দীর্ঘ শ্বাস ফেলে বলল, শেষমেশ তুই আমার ভাইয়ের ঘাড়ে চাপলি। ইয়ানাও কম কিসে, সেও দুষ্টু করে বলল, তোর ভাইয়ের ঘাড়ে চেপেছি শুধু তোকে জ্বালাবো বলে। এখন তোর ভাইয়ের ঘরে বসে তোর ভাইয়ের রক্ত চুষবো আর তোর। প্রিয়তার গলার হার পড়াতে পড়াতে বাঁকা এসে বলল, মনু, কাল সকাল অবধি এই অবস্থা থাকলে আমার আর আমার ভাই রক্তে চুষে খেয়েও। প্রিয়তার কথাই না চাইতেও হেসে ফেলল পরিণীতা। উষা কিছু না বুঝলেও ইয়ানার কথার মর্ম ঠিকই বুঝলো। প্রিয়তা আবারও বলল, কাল সকালে আমি ঝান্ডু বাম নিয়ে আসবো, তখন রক্ত খাস। কিন্তু কিছু জিনিস কল্পনা করে ইয়ানা ফাঁকা ঢোক গিল। রাত 1টা। কালকে সিন্নি সব প্রস্তুতি শেষ। গিনিসহ সকলে তন্দাজনিত গুটি কয়েক মানুষ ছাড়া। ইয়ানা দুরু দুরু বুকে বিছানায় ভয়ে আর কিছুটা আশঙ্কা নিয়ে প্রীতমের ঘরে। কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর ঘরের দরজা খট করে শব্দ ইহানার রক্তপাত যেন বন্ধ হয়ে গেল। পুরো শরীর এক লহমায় জমে গেল। হাইপার এসি ঠান্ডা বাতাসেও তাকে যেন ছুতে ব্যর্থ, কারণ তার বুকের ভেতর জমে আছে ভয়ে। দরদর করে ঘাম ঝরছে। মুহূর্তেই সারা শরীর ঘামে ভিজে ওঠে। তার হৃৎপিণ্ড লাফালাফি শুরু করেছে মুহূর্তেই। ছন্দ তুলে বেড়ে চলেছে যা এই পুষ্প সজ্জিত স্বপ্নরাজ্য, যেন আজ ইয়ানার কাছে প্রেমময় বাসর ঘর নয়, এবং বড় নিকটে পুষ্পসজ্জিত ফাঁসির মঞ্চ। আর সে একজন নিষ্পাপ অপরাধী, যাকে আজ এই পুষ্পসজ্জিত বিছানায় নিজের আত্মার আহুতি দিতে হবে। তার কোনো বারণ শোনা হবে না। মৃত্যু হবে তার, সুখের মৃত্যু, ভালোবাসার মৃত্যু। সে জানে তার পৃথিবীর প্রথম পুরুষ আজ তার কাছে দাবি করবে, আর তাকে এই প্রতীক্ষার সীমা পেরিয়ে একদম বন্ধ করা সুখের মরণে শায়িত হতে হবে। তবুও কেন জানি সবকিছুর জন্য ভয় করছে তার। আজ সামনের মানুষটার দিকে চোখ তুলে তাকানোর সাহসটুকু হচ্ছে না তার। বুকের ভেতর দিম দিম শব্দ বাড়ছে। ছোট হৃদয় একরাশ ভয়, লজ্জা, কণ্ঠতার সংখ্যা, ভালোবাসা হানা দিচ্ছে। সারা শরীর ও মন জড়িয়ে পড়ছে অজানা এক শিহরণ, যাকে সে চেনে না, জানে না, অনুভব করেনি কখনো। তাকে এখন অনুভব করতে দম বন্ধ হয়ে আসছে। অজানা শিহরণে সহিত হচ্ছে শরীর, ঝংকার দিচ্ছে ক্ষণে ক্ষণে। দেহের রক্তের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ছে অদ্ভুত উত্তেজনা। নিঃশ্বাস ও একই প্রেম, নাকি আসন্ন অনিবার্য পরিবর্তনের পূর্ব সন্ধ্যা। প্রীতম দরজা ঠেলে কক্ষে প্রবেশ করতেই ঝড়ের বেগে তার নাকে এসে লাগে জুঁইবেলি, গোলাপ চাপা, রজনী আর নানা অসংখ্য ফুলের সংমিশ্রিত গান, যেটার সঙ্গে নানা রকম আতর আর পারফিউমের মিশ্র ঘ্রাণ মিশে রয়েছে। সে কখনো সামনে দৃষ্টি দেখেনি, কেবল সুগন্ধে বিমোহিত। সে ভেতরে দুপা এগিয়ে সামনে দৃষ্টিপাত করতে তার হৃৎপিণ্ড কয়েক মুহূর্তের জন্য যেন স্তব্ধ হয়ে যায়। নীলাপ চোখের দৃষ্টি স্থির হয়ে যায় সামনে মুগ্ধতায়।
সেফ তাকে গিলে খাচ্ছে। ঠোঁট ফুঁড়ে বেরিয়ে আসে মাশাআল্লাহ অজান্তে অবলীলায়। আজ প্রীতমের কক্ষে অন্য রকমের মতো সাদামাটা ধূসর রং না, পূর্বের সাদামাটা কক্ষ স্বর্গের কোনো এক আনন্দ ফুলে সজ্জিত হয়েছে। ঘরের বাতাসে প্রেম প্রেম আবহাওয়া, লাল সাদা মিশ্রণে এক কক্ষ যেন স্বপ্ন রঙিন প্রেমভূমি। ঘরের পরিবেশ এতটাই মোহনীয় যে প্রীতমের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। পুরো ঘর জুড়ে শুধু কেবল ছোট বড় ক্যালেন্ডারের আলোয় ঘেরা। কোথায় কোথায় বিদ্যুতের আলো নেই, যেন পুরো মেঝে জুড়ে গোলাপের অজস্র পাপড়ি ছড়িয়ে, আর তাতে ছোট বড় ক্যান্ডেলের অস্তিত্ব সাজানো। ঘরের দক্ষিণ দিকে জানালা খোলা, সেখান দিয়ে পূর্ব চাঁদের রূপালী আলো নেয় আলো প্রবেশ করছে। বাতাসে উড়ছে ফিনফিনে সাদা পর্দা, যা ঘরটাকে আরো স্বর্গীয় করে তুলছে। প্রীতমের বিছানাটা ঠিক দক্ষিণের জানালার পাশে, বিশাল বড় রাজকীয় বিছানায় এই মুহূর্তে বিছানা যেন স্বর্গের টুকরো। সাদা মখমলে চাদর পাতা, তাতে ছড়ানো অগণিত লাল গোলাপের পাপড়ি। ঠিক মাঝখানে সাদা গোলাপ দিয়ে আঁকা লাভ শেপ আকৃতি। এর আশেপাশে রাখা হয়েছে সাদা দুটো বালিশ, বালিশের ওপরও অসংখ্য গোলাপের পাপড়ি ছড়ানো। বিছানার চারপাশে হালকা পাতলা সাদা পর্দায় ঢাকা, পর্দার ফাঁক দিয়ে মোমবাতির আলো এসে পড়ছে বিছানায়। সব কক্ষ এক স্বপ্নীল কুয়াশার মধ্যে ভাসিয়ে দিচ্ছে বাতাসের রজনীগন্ধার মৃদু গন্ধ, যা নিঃশব্দে শরীর নয় আত্মাকে কাঁপিয়ে দিচ্ছে। চাদরের মাঝখানে হৃদয় আকৃতির পাপড়ি, ওপর বসে আছে ঘোমটারাঙা এক নববধূ, সিঁদুররাঙা বেনারসি মোড়ানো টুকটুকে লাল রঙের মেয়েটি যেন এই মুহূর্তে ঘরে সৌন্দর্যের পূর্ণতা বাড়িয়েছে। চাঁদের আলো আর মোমবাতি নরম আভায় তার লাজে রাঙা মুখশ্রী যেন এক অপার্থিব দৃশ্য। তার অস্থির চোখজোড়া বলছে অনেক কথা, আর সেই চোখে প্রীতম নিজের সর্বনাশ দেখছে। আজ এটা শুধু একটা বিছানা নয়, আজ দুটো হৃদয়ের মিলে যাওয়ার নিঃশব্দ বাক্য, ভালোবাসার সেই গভীর মুহূর্তে মঞ্চ, যেখানে কোনো শব্দের প্রয়োজন হয় না, শুধু চোখে চোখ রাখাই যথেষ্ট। ইয়ানা লজ্জারাঙা মুখশ্রী দেখে প্রীতম শিরা উপশিরা অগ্নিস্ফুলিঙ্গ ছিটকে পড়ল। কপালে সূক্ষ্ম পুরু কচিটো দেখা গেল। সে যেন নিজের মধ্যে নেই। সে মন্ত্রমুগ্ধে নেয় ধীরে পায়ে এগিয়ে এসে বিছানার দিকে। কারো পায়ের শব্দ পেতে কক্ষে ইয়ানার ভেতর ভেতর চমকালো। শব্দটা যতই নিকটে আসছে তত ইয়ানার বুক ধরফরানি বাড়ছে। ইয়ানার চোখে বন্ধ করেই বড় বড় নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। তার শরীরটা তিরতির করে কাঁপছে। সে বসা থেকে উঠে দাঁড়ালো, কাপা কদমে এগিয়ে এসে প্রীতমের পাশে সালাম করলো। তার গলা শুকাতে শুকাতে এখন মনে হচ্ছে সে হার্ট অ্যাটাক করবে, শুধু কম্পন বাড়ছে শরীরে। আজ প্রীতমকে চোখ তুলে দেখার সাহসটুকু হচ্ছে না। মেয়েটার সকল সাহস যেন কেউ চুষে নিয়েছে স্বর্ণপণে। প্রীতম ঘোর লাগানো নেশাক্ত চোখে দেখলো ইয়ানার দেহের মৃদু কম্পন, যা দেখে তার চোখের কোণায় খেলে গেল মাতাল করা হাসি। সে ধীরে ধীরে ইয়ানার কানে লতিতে ঠোঁট ছুঁয়ে ফিসফিস করলো, ক্লাম ডাউন রসগোল্লা, শান্ত হও। আমি তো তোমার এখন খেয়ে ফেলছি না, তবে নিশ্চিত থাকো একটু পর অবশ্যই খাবো। উপস, খুব খাবো, একদম টুপ করে গিলে ফেলবো। ইয়ানার চোখ বড় বড় হয়ে গেল, তাকালো প্রীতমের দিকে। সাথে সাথে প্রীতম এক প্রকার চোখ টিপে দিল। এতগুলো বছরের ধৈর্যের ফল আমি পাবো। আজ তুমি শুধু আমার, আজ রাতটা শুধু আমার, এই প্রথম শিকদারের। আজ তোমার দেহের প্রতিটি লোমে লোমে এই প্রথম শিকদার রাজ করবে। আজও ঠোঁট কামড়ে বলল, তুমি সহ্য করতে পারবে তো রসগোল্লা? প্রীতমের বলার ধরনে ইয়ানার হাত পা মেঝেতে যেন সেটে যাচ্ছে। হৃৎপিণ্ডে রক্ত প্রবাহ যেন থমকে গেছে, কম্পন ডাকছে অনুমনে। হাসলো প্রীতম, আচমকা শাড়ির ফাঁক দিয়ে হাত গলিয়ে ইয়ানার উন্মুক্ত উদর চেপে ধরে। এক ঝাটকা দেহের সেন্টিসম দূরত্ব ঘুচিয়ে ঘনিষ্ঠ হলো প্রীতম। পুরুষালী ঠান্ডাতে স্পর্শে ইয়ানার সর্বাঙ্গ কেঁপে ওঠে, বিদ্যুৎ খেলে দেহে। প্রীতমের ভারী ভারী ঘন নিঃশ্বাস ইয়ানার কাঁধে আঁচড়ে পড়ছে। প্রীতম নিজের পুরুষালী ওষ্ঠ দ্বারা ইয়ানার নরম গলা স্লাইড করতে করতে হস্কি কণ্ঠে বলে, আজ কি আমি কিছু শুনবো না রসগোল্লা? তুমি চাও বা না চাও, আজ আমার তোমাকে চাই চাই। ইয়ানা শক্ত করে চেপে ধরলো প্রীতমের সাথে শার্ট, বিটু কণ্ঠে তুতলালো, আমি ছোট। প্রীতম ঠোঁট হেলে হাসলো। ইয়ানাকে নেশাক্ত চোখে মাথা থেকে পা পর্যন্ত খুঁটিয়ে পরখ করলো। গলা থেকে বেশ খানিকটা নিচে দাঁত বসিয়ে দিয়ে
সহসাই পুনরায় ব্যথাতর প্রাপ্ত স্থানে ঠোঁট বুলিয়ে দুষ্টু কণ্ঠে বলল, তো আমি তো বড়, তোমার থেকে গুনে গুনে 11 বছরের বড়। পারবে তো আমার সকল সুখ মিশ্রিত যন্ত্রণা সহ্য করে নিতে? ইহানা ঢোক গিলল, তার কণ্ঠনালী কাঁপছে। প্রীতম আবারও মদ্যপানের মতো অধৈর্য কণ্ঠে বলল, উফ, এত কিছুর পরে আমার ইয়াম্মি ইয়াম্মি রসগোল্লা। লুকানোর কি দরকার ছিল এই রসগোল্লা খাওয়ার জন্য? ট্রাস্ট মি বেবি, আমি অনেক অনেক অপেক্ষা করেছি, তাই এখন কি আর এত কিছু ছাড়ানোর ধৈর্য আমার আছে? প্রীতমের কথা ইয়ানা চোখ রসগোল্লার মতো হয়ে গেল। সে বড় বড় চোখে প্রীতমের দিকে তাকালো। প্রীতম ইয়ানা দুষ্টু দুষ্টু দৃষ্টি দেখে নরম ঠোঁটে আলতো চুমু খেয়ে বলল, ইয়ামি ইয়ামি কেস্ট পেতে হলে একটু তো কষ্ট করতে হবে। চলো রসগোল্লা মিষ্টি বক্স আনবক্স করা যাক, রসগোল্লা বের করি, তারপর আরাম করে খাবো। প্রীতমের বলা ধরনে ইয়ানার গায়ে যেন কাটা দিয়ে উঠল। প্রীতম তাকে কোলে নিয়ে ড্রেসিং টেবিলের কাছে গিয়ে বসালো। যেতেই দুষ্টু দুষ্টু কণ্ঠে বলল, তুমি বলেছ না আমার স্পর্শ ছাড়া তুমি অন্য কারো স্পর্শ নিতে পারবে না? আজ দেখবো আমার কত স্পর্শ কতক্ষণ নিতে পারো। ইয়ানা ভয়ে ভেতরে কাঁপছে। এই লোক কি তাকে ভয় দেখাচ্ছে? প্রীতম তাকে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে আলতো হাতে ধীরে ধীরে চুড়ি, গলার হার, কানে ঝুমকো, ভারী ভারী সব গহনা খুলে ফেললো। কিছুক্ষণ পর কি হবে এই ভেবে ইয়ানা ভয়ে জড়ো হয়ে আসার উপক্রম। প্রীতম চুলের ক্লিপ খুলতে খুলতে আচমকা উন্মুক্ত পিঠে ঠোঁট চেপে ধরলো। অদ্ভুত নেশালো কণ্ঠে ধীরে ধীরে বলল, এভাবে কাঁপছে কেন রসগোল্লা? তুমি তো জানো তোমার এই কাঁপাকাঁপি আমাকে আরো সে টুট করে তোলে। তুমি কি জানো? তুমি না বললেও তোমার দেহ আমাকে ঠিক বলে। প্রীতম এমন ভয়ঙ্কর নেশাক্ত কণ্ঠস্বর আর কথা ইয়ানার কানে এলো। প্রীতম আবারও একইভাবে বলল, শুনবে কি বলে শুনবে কি বলে? ইয়ানা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কি বলে? প্রীতম ইয়ানার ঘাড়ে নাক ঘষতে ঘষতে বলে, আই ডোন্ট স্পিক বাট ইয়োর বডি স্ক্রিমড ইয়ার্থ মি। প্রীতম স্লোলি ইট মি। প্রীতম হার্ডলি। ইয়ানা বসা থেকে উঠে শক্ত করে চাপটে ধরল প্রীতমকে। কাপা কণ্ঠে বলল, আমার ভয় করছে। প্রীতম হাসলো। ব্লাউজের ফিতা একটানে খুলে ফেলে বলল, কিসের ভয়? ইয়ানা তুলতুলে বলল, আমার তোমাকে ভয় করছে। কেন জানি মনে হচ্ছে তুমি আমার সাথে অন্য কিছু করবে। ইয়ানার কথা শেষ করে আমি প্রীতম তাকে ঘুরে পাশের দলে চেপে ধরলো। তার দুপাশে হাত রেখে বাহুবন্ধনে আবদ্ধ করলো। চোখে চোখ রেখে উত্তপ্ত কণ্ঠে বলল, একদম ঠিক ভেবেছো। আজ তোমার সাথে আমি অন্য কিছু করব, একদম অন্য কিছু। এমন কিছু যা তুমি কোনোদিন ভুলতে পারবে না, ভুলতে চাইলেও না। আজকে রাতে এমন একটা সেকেন্ড, আজ থেকে তোমার নিগুড় রাতের শুরু রসগোল্লা। এখন থেকে তোমার প্রতিটি রাত হবে নির্ঘুম। আজ থেকে তোমার রাত হবে শুধু প্রীতমময়। আজ থেকে প্রতি রাতে তোমাতে আমার বিচরণ হবে। ইয়ানা প্রীতমের কথায় গভীরভাবে লজ্জায় নুয়ে গেল। প্রীতম ইয়ানাকে লজ্জা পেতে দেখে কপালে কপাল ঠেকিয়ে বেকুল কণ্ঠে বলল, তোমাকে কতদিন বলেছি রসগোল্লা? তোমাকে লজ্জা পেতে দেখে আমি নিজেকে কন্ট্রোলেস মনে করি। এমনিতেই তো মারবে, তাহলে এত তারা কিসের? ধীরে ধীরে সুস্থ মারো। এনার হাতে পায়ে কাঁপন ধরেছে। সে অক্সিজেনের অভাব বোধ করছে। প্রীতমের হাত থেকে কাঁপতে থাকা কণ্ঠে বলল, আপনি এত লুচু কেন? ইয়ানার কথায় প্রীতম ভুরু কুচকালো। শাড়ির ফাঁক গলিয়ে উন্মুক্ত উদরে স্লাইড করতে করতে বলল, ছি বউ, বাসুরাতে নিজের ভার্জিন স্বামীর নামে এমন অপবাদ ওপরওয়ালা সইবে না। ধরলাম না, ছুঁইলাম না, খেলাম না, এর মধ্যে লুচু টেক দিয়ে দিলে। প্রীতমের লাগাম ছাড়া কথায় ইয়ানার গলা শুকালো। জিভ দিয়ে সূক্ষ্ম ঠোঁটে স্লাইড করতে কাপা কণ্ঠে বলল, আপনি আপনি প্রীতম চেপে ধরে ইয়ানার কম্পনরত ঠোঁটে বৃদ্ধাঙ্গুল স্লাইড করতে করতে বলল, বলো আমি কি? ইয়ানা ঢোক গিলে বলল, আপনি অনেক কিছু। বাসরাতের স্বামী তাদের নতুন বউয়ের কাছে কত কিছু গিফট দেয়, আর আপনি একটি পাশে ফুলও দেন নিয়েছে। ইয়ানার কথায় প্রীতমের ঠোঁটে বক্রে হাসি আরো প্রসারিত হলো। সে আরো একটু ঘনিষ্ঠ হয়ে দুষ্টু এসে বলল, তোমাকে কি এই প্রীতম শিকদার কে ছোট লোক মনে হয় রসগোল্লা? ইয়ানা অবাক হলো। সে কি বললো আর এই লোক কি বুঝলো? ইয়ানা তুলতুলে ফুলফুলে গালে কামড় বসালো প্রীতম। বাসরাতে বউ সোনাদানা ফুল পাতা এসব ছোট লোকেরা দেয়, এসব ছোট লোকই গিফট। আমি আমার বউকে এসব দেব না। প্রীতম শিকদার ইজ ডিরেক্ট অফ গিফট অফ ডিরেক্টর। ইয়ানা কৌতূহল, কি দিতে চায়? প্রীতম আবারও বলল, আমার বউকে আমি এমন গিফট দিব যা অন্যরা সৎসাহস নিয়ে বলতে পারবে না। প্রীতমের কথায় ইয়ানা ভুরু কুচকে ভুরুর মাঝে ভাঁজ ফেলালো। আগ্রহ নিয়ে তাকালো প্রীতমের দিকে। প্রীতম দুষ্টু কণ্ঠে বলল, বাসরাতে তোমাকে সবচেয়ে বড় গিফট দিব, যাতে তোমার বর একদম পিওর ভার্জিন এরাক। প্রীতম শিকদার
গিফট করলাম। এটা কি তোমার জন্য বড় গিফট নয় বউ? প্রীতমের কথা ইয়ানা চোখ গোলুমোলু করে তাকালো। প্রীতম ঠোঁট কামড়ে হাসে। আমার কথা বিশ্বাস হচ্ছে না বউ? আচ্ছা তাহলে এখনই একবার টেস্ট করে দেখো। প্রীতমের কথা ইয়ানা তার চোখ বনে গেল। প্রীতম বাঁকা হেসে ইয়ানার কাপা হাতটা নিজের শার্টের বোতামে রেখে বলল, না বউ, তোমার ব্যান্ড নিউ গিফট আনবক্স করো। ইয়ানা তাড়াহুড়ো করে হাত সরিয়ে নিতে নিতে বিড়বিড় করে বলল, আস্তাগফিরুল্লাহ, নির্লজ্জ পুরুষ মানুষ। ইয়ানার বিড়বিড় করতেই বাক্য শুনে প্রীতম ইয়ানাকে ঘুরিয়ে তার উন্মুক্ত চুলে মুখ ডুবাতে ডুবাতে বলল, বউয়ের কাছে তারা লজ্জা পায়, তারা বংশের বাতি জ্বালাবে কি করে? আর তুমি তো জানো বউ, প্রীতম শিকদার ইজ ডিফারেন্ট। প্রীতমের গরম গরম ঘন নিঃশ্বাস প্রশ্বাস আশ্রে পড়ছে ইয়ানার কাঁধে গলায়। সে কেঁপে ওঠে, হার মেনে নিল। ফর্সা পিঠে ঠোঁট বোলাতে বোলাতে অস্থির, তারপর হয়ে ওঠে প্রীতম। ইয়ানা বুঝলো আজ তার জন্য সহজ হবে না। প্রীতম তাকে আবারও ঘুরিয়ে দেওয়ালের সাথে চেপে ধরলো, নিজের রক্তিম ছোটজোড়া ইয়ানার গোলাপি ঠোঁটের সাথে মিলিয়ে নিতেই ইয়াম্মি ইয়াম্মি বলে তুলতুলে ওষ্ঠে ওষ্ঠ মিলিয়ে দিল। কেপটে ইয়ানার পেটের কাছে শার্ট খামচে ধরলো প্রীতমের। প্রীতম উষ্ণ দীর্ঘ চুম্বন ধীরে ধীরে গলা বেয়ে নামতে লাগলো। প্রীতমের ঠোঁটে এক একটা চুম্বন ইয়ানার শরীরে শিরশিরে হাজার গুণ বাড়াতে লাগলো। মনে হচ্ছে উত্তপ্ত অগ্নেয়গিরিতে কেউ ক্রমাগত কাঠ কয়লা ফেলে চলেছে। প্রীতম মেঝেতে হাঁটু গেড়ে বসে ইয়ানার পেটের কাছে শাড়িটা সরিয়ে দিল। শিহরণে তার সারা শরীর ছড়িয়ে যাচ্ছে। পা দিয়ে ফ্লোর চেপে ধরেছে, বিদ্যুৎ বেগে চোখ মুখ খিচে বন্ধ করে নিয়েছে। প্রীতম মুখ তুলে নেশাগ্রস্ত চোখে ইয়ানার এক্সপ্রেশন দেখলো। ইয়ানার দেহের মৃদু কম্পন তার শরীরে শিরোপশিরে ভালোবাসার চিরতরে আপন করে নেওয়ার বাসনা তীব্র থেকে তীব্র করে তুলল। আজ তার পৃথিবী নিজের অনুভূতি নিয়ন্ত্রণ করবে না, আজ তার মনের কথা শুনবে না, শুধু ছুঁয়ে দেবে তার প্রিয় রসগোল্লাকে, যতটা গভীরভাবে ছুঁয়ে দেওয়া যায়। তার চোখে মুখে তীব্র উত্তেজনা, উন্মাদনা, তীব্র আসক্তি। সেই তীব্র আসক্তির তাড়না ঝাড়েই বেকিয়ানার ফর্সা মেয়েধীন পেটকে ডুবিয়ে দিল প্রীতম। দুই হাতে ঠেসে চেপে ধরল ইয়ানার কোমর। ইয়ানা সারা শরীর অবেশ হতে লাগলো। অদ্ভুত অবচেতন সবকিছু অনুভূতি শরীর জুড়ে বিচরণ করছে। এই পুরুষের স্পর্শ সহ্য করা যাচ্ছে না। আবার এই মুহূর্তে এই পুরুষের স্পর্শ ছাড়া বাঁচবেও না। এ কেমন বিষ! পান করলেও মরণ, না করলেও মরণ। ইয়ানার অনুভূতির দ্বারাই কাবু হয়ে গেল। শক্ত করে খামচে ধরল প্রীতমের চুল, মুখ দিয়ে অস্ফুট স্বরে গঙ্গালো, প্রীতম। চোখ মুখ কুচকে অজানা সে তীব্র নেশে চড়ে যাচ্ছে। সে বসা থেকে উঠে ইয়ানাকে কোলে নিতে নিতে বলল, প্রীতমের ভালোবাসা সবটুকু নেওয়ার আগে প্রমিস কর রসগোল্লা, কাঁদবে না প্লিজ। লক্ষ্মী সোনা, কেতো না কেমন? তখন কাঁদলেও তোমার কথা শুনতে পারবো না, তাই আগে থেকে খুব খুব সরি জান বলে কপালে দীর্ঘ চুম্বন আটকে দিল প্রীতম। ইয়ানাকে কোলে নিয়ে ফুলে সজ্জিত বিছানায় আস্তে করে গিয়ে শুয়ে দিল প্রীতম। তার ভোরে এক ধরে চরম উন্মাদনা কাজ করছে। সে আবেগের তোরে মুখ ডুবিয়ে দিল ইয়ানার সুভাষাময় নরম গলায়। ধীরে ধীরে ভালোবাসা খুঁজে নিতে লাগলো ইয়ানার কোমল সত্তায়। জীবনে প্রথমবার কোনো পুরুষ দ্বারা এমন ঘনিষ্ঠ সম্পর্কে স্পর্শে ইয়ানা শরীর ভূমিকম্পে নেয় কাঁপছে থরথর করে, তার অঙ্গ প্রত্যঙ্গে তীব্র কম্পন সৃষ্টি হয়েছে। কিন্তু প্রীতম উন্মুক্ত মরিয়া, সে সবকিছু কাঁপিয়ে অমিল নিল। ছটফটানি বাড়াতে দু হাতে বেডের সাথে শক্ত করে চেপে ধরে নিবিষ্ট ভালোবাসতে। এক পর্যায়ে ব্যস্ত হাতে একটানে ইয়ানার শোল থেকে আঁচল সরিয়ে দিল। চারপাশে চাঁদে স্নিগ্ধ আলো এসে লুটোপুটি খাচ্ছে বিছানার ওপর। আর সেই আলোয় যেন প্রীতম আরো বেশি উন্মাদ, আরো বেশি অগ্রসিক হয়ে উঠেছে। উত্তেজিত হস্তে নিজের সফেদ রঙা শার্টটা এক প্রকার টেনে টুনে খুলে বিছানার এক কোণে ছুঁড়ে ফেললো। শার্টটা সেথায় পড়ে রইল অবহেলায়। আজ আর সে কোনো বাধা মানতে চায় না। মিশে যেতে চাই ইয়ানার অস্তিত্বের সাথে, তাকে ছুঁয়ে ছুঁয়ে অনুভব করতে চাই প্রতিটি নিঃশ্বাসের অধিকার। প্রথমে শক্তপোক্ত সুগঠিত নগ্ন পুরুষালী শরীরের দিকে চোখ পড়তেই ইয়ানার নিঃশ্বাসটুকু আটকে আসলো কণ্ঠনালীতে। গলার কাছে জমে ওঠা অপ্রকাশিত লজ্জা। সে লজ্জায় কুকড়িয়ে চোখ নেমে নিল। ইয়ানা লজ্জায় কুণ্ঠিত হতে দেখে প্রীতম তার কানের কাছে ঠোঁট এনে মৃদু হেসে বলল, আজ তুমি শেষ রসগোল্লা, আই ডেসপারেটলি নিড ইউ রিগ্লেস। ইয়ানার লাজুক কোমল শরীরখানা শিউরে উঠল যেন। বিছানার চাদর শক্ত করে মুঠি করে চেপে ধরল। আর সেই শিমুল তুলোর মতো দেহখানা প্রীতমের চুম্বনকে ছোঁয়ায় ধীরে ধীরে জেগে উঠতে লাগলো। চাঁদের আলোয় চোখে চোখই হলো দুজনের। আর তাতে প্রীতম নিজেকে ওপর থেকে
সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। রসগোল্লার মতো প্রিয় এক নারীর সঙ্গে আজ তার কোনো দূরত্ব রাখল না। শরীর, মানসিক, আত্মিক সব বাধা ছিন্ন করে সে বিচরণ করতে লাগলো ইয়ানার দেহের প্রতিটি লোমে লোমে আবেগের ঘূর্ণিতে। ইয়ানার শরীর বারবার কেঁপে উঠছে প্রীতমের স্পর্শে, কখনো আবেগ, কখনো ব্যথা, কখনো সুখ, কখনো ভালোবাসায়। আজ কোনো নিয়ম নেই, কোনো সামাজিক বালাই নেই, নেই কোনো দূরত্ব, শুধু আছে ভালোবাসার চিরতম উপলব্ধি। দুটি মন, দুটি প্রাণ, দুটি আত্মা, আর এক বিন্দু মিলিত হলো একসাথে। তারা একে অন্যের অস্তিত্বের পূর্ণতা খুঁজে পেল ভালোবাসায়, আবেগের তীব্রতায়, আকাঙ্ক্ষায়। সেই কক্ষের চারপাশে দেওয়ালের বাড়ি খেতে লাগলো ভালোবাসার মৃদু আর্তনাদ। কাঁপতে কাঁপতে গভীরভাবে মিলনের ধ্বনি যেন বাতাসে মিশে গেল। প্রথমের সেই গভীর উন্মাদনা ইয়ানাকে বেশ সহ্য করতে হলো। হঠাৎ করেই গভীর আবেগ যেন প্রথমের চুল দুটোকে মুঠি করে নিল। কান্না মিশ্রিত কণ্ঠে আর্তনাদ করে বলল, না প্লিজ, ব্যথা লাগছে প্রীতম, প্রীতম প্লিজ। কিন্তু প্রীতম যেন সেই ব্যাকুলতার কণ্ঠ শুনল না। সে ইয়ানার কপালে গভীর চুম্বন এঁকে দিয়ে অধৈর্য অসহায় হয়ে বলল, আমার জান, আমার রসগোল্লা, আমার পাখি, একটু একটু সহ্য করে নাও না প্লিজ, না হলে আমি মরে যাব। ইহানা চুপ হয়ে গেল। তার কোনো প্রতিরোধ করলো না। সে চায় প্রীতম ব্যথা পাক। কখনোই না, একটুও না। সে ঠোঁট কামড়ে সহ্য করে নিরুদন ব্যথা। চোখের কোণায় জমে থাকা অশ্রু গড়িয়ে পড়তে লাগে, যেন নিঃশব্দে সে ভালোবাসার নদী বয়ে যাচ্ছে। প্রীতমের উন্মাদনা আরো তীব্র থেকে তীব্র হতে লাগলো। প্রীতম তার সূক্ষ্ম ঠোঁটে একটু করে আলতো চুমু খেয়ে অস্ফুট কণ্ঠে বলল, আমার রসগোল্লা, দুই একদিন গেলে সব ঠিক হয়ে যাবে, আর ব্যথা লাগবে না। আই লাভ ইউ। ইয়ানা কিছু না বলে শক্ত করে জড়িয়ে ধরে প্রীতমকে, যেন প্রীতমের হাতের তার সর্বঙ্গ সঁপে দিয়েছে এই বিশ্বাস। তার ভালোবাসার রজনী যতই গভীর হচ্ছে, ততই ভালোবাসা গভীর থেকে গভীরভাবে বৃদ্ধি পেতে থাকে। আর তাদের শরীরের নিচে অবহেলায় স্পৃষ্ট হতে থাকে ভালোবাসার প্রতীকী লাল গোলাপের পাপড়িগুলো। নীরবে সাক্ষী হচ্ছে দুজনের ভালোবাসার। গভীর রজনী শুনশান নীরবতার চাদরে বিরাজমান, কেবল দুই একটা নিশাচর প্রাণীর বিচরণ। ব্যস্ত ব্যাকুলতায় প্রায় সকলেই বর্তমানে নিমগ্ন। তবে নিদ্রা শব্দটা যখন ছোট হোক না কেন, মর্মার্থ বিশাল। এই ছোট শব্দে নিহিত অপার্থিব সুখ, শান্তি। তবে এই সুখের জিনিসটা সকল কি আর ছুতে পারে? মন মস্তিষ্ক চঞ্চল চিত্তে শান্ত না হয়ে নিদ্রা আসে না। আর যাদের ভেতরে তুষার আগুন ধিম ধিম করে চলে, তাদের জন্য এই নিদ্রা নিষিদ্ধ। তারা শত চেষ্টা করে নিষিদ্ধ সুখের অর্জন করতে পারে না। নিদ্রার দেশে পারি তাদের জন্য উচ্চ মাত্রায় ঘুমের ওষুধ ভরসা। কিন্তু প্রতিদিন কি আর ঘুমের ওষুধ ভালো লাগে? তাই কি কিছু মানুষ এই গভীর রাত্রি জেগেই পার করে। কেউ দুঃখ বিলাস, কেউ বা জীবনের প্রাপ্তি অপ্রাপ্তির খাতা খুলে বসে। এই রাত কারো কারোর জন্য প্রেমের সুখের অতি মধুর, আবার কারোর জন্য তিক্তা ও বিষাদ যন্ত্রণাদায়ক। তেমনি বেশ কিছু মানুষের বসবাসের শিকদার বাড়িতে অভিজাত ঐতিহ্য আর চারচিকে ভরা এই বাড়ির সুখ পাখি যেন মরে গেছে। তার খোঁজ কেউ রাখে না। এই বাড়ির সকলে মুখোশধারী। প্রতিদিন চলতে থাকে না তাদের অভিনয়। আকাশের পূর্ণচন্দ্র চন্দ্রগুলোকে দুই হাতে ছড়িয়ে ধরণীর বুকে নেমে এসেছে। আকাশের পাশে গভীর রাতে জোনাকি পোকা ডাকাডাকি মেলে উড়েছে যেন আজ। এই রাতের সৌন্দর্য তাকে এক অন্যরকম শান্তি, যা নির্মগ্ন বাসিন্দারা কখনো দেখতে পায় না। প্রণয় শিকদার বাড়ির বিশাল ছাদের ওপর উত্তর দিকে রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। মাথার ওপরে 20 বছরের পুরনো বিশাল জাম গাছটা ভুতুড়ে লাগছে। আঙুলের ফাঁক দিয়ে জ্বলন্ত সিগারেট, সেটা সে কয়েক সেকেন্ড পর পরই সুখটান দিচ্ছে। পরপর মন প্রাণ চেষ্টা করে ভেতরে জ্বলন্ত দহন কাণ্ডের কিছুটা ধামাচাপা দিতে। সিগারেটের তীক্ষ্ণ আগুনটা সবাইকে দেখাতে পায়, কিন্তু ব্যক্তিত্বের হৃদয়ে চলতে থাকা বিধ্বংসী হৃদয়টাকে কেউ দহনলান দেখতে পায় না। মানুষ শুধু মানুষকে ক্ষতবিক্ষত করতে দেখে, যন্ত্রণায় ছটফট হয়ে মরতে দেখে, কিন্তু কেউ দেখে না নীরবে নিভৃতে একটা মানুষ মনকে যন্ত্রণায় ক্ষতবিক্ষত নিস্তেজ হয়ে যাচ্ছে ঠিক কিভাবে। কেউ শোনে না তার করুণ আর্তনাদ, কেউ দেখে না হৃদয়ের নীরব আত্মক্ষরণ। মানুষ হত্যা করলে খুনের মামলা হয়, হৃদয়ের হত্যা করলে কি হয়? হয় না? খুব কি ক্ষতি হতো যদি প্রণয়কে তার সুখ পাখি দিয়ে দেওয়া হতো? খুব কি ক্ষতি হয়ে যেত যদি তার বিরুদ্ধে এই নিকৃষ্ট ষড়যন্ত্র না হতো? খুব কি ক্ষতি হয়ে যেত তাকে তার স্বাভাবিক জীবনে বাঁচতে দিলে?
খুব কি ক্ষতি হয়ে যেত তাকে মানুষ হিসেবে জানোয়ার পরিণত না করলে? সে তো কখনো কারো ক্ষতি করেনি, কখনো কারোর পাশে কিছু চায়নি, শুধু মন থেকে, প্রাণ থেকে, আত্মার অন্তঃস্থল থেকে মাত্র একজনকে চেয়েছিল, কিন্তু বিনা অপরাধে তার সে অতি অনাকাঙ্ক্ষিত জিনিসটা কেড়ে নেওয়া হলো, ছুঁড়ে মারা হলো অতুল যন্ত্রণার নীল সাগরে। কেন তার থেকে তার বাঁচার কারণ লুপ্ত হলো? এই প্রশ্নের কোনো উত্তর নেই তার। কি অপরাধের শাস্তি সে পেল? এই যে প্রশ্নের কোনো উত্তর নেই, শুধু জানে সে নিঃশ্বাস হয়ে গেছে একদম। কারো কাছে কি করবে সেই অভিযোগগুলো দেবে সে? উত্তর নেই যে। সত্যি বলতে তাকে নিঃশব্দে এই পৃথিবীর কেউ ভালোবাসেনি, কেউ না। চিন্তা করতে করতে সিগারেট শেষ করে হাতটা পুড়ে গেল নিমেষেই। উফ, পছন্দ করলো না প্রণয়, কারণ এগুলো তার জন্য ব্যথায় কাতরানো। এই রেলিং এর ওপর রাখা সিগারেট প্যাকেট থেকে আরেকটা সিগারেট ধরিয়ে পুরুষালী কলসে যাওয়া ঠোঁটে চেপে ধরলো, চোখ বন্ধ করে হৃদয়ের বন্দি। কয়েকটা চোখের পাতা ভেসে উঠল স্মৃতি, সঙ্গে সঙ্গে দৃষ্টিপটে ভেসে উঠল অতি সুখের কিছু স্মৃতি, যা তার অতীতের সাথে গভীরভাবে লেগে আছে। সাথে সাথেই চমকে চোখ খুলে ফেললো প্রণয়। নিঃশ্বাস আটকে আসলো তার গলায়। চোখের পলক ফেলার আগে চোখের কনিশ বেয়ে গড়িয়ে পড়তে লাগলো উষ্ণ কয়েক ফোঁটা তরল। গড়িয়ে পড়লো কয়েক ফোঁটা তরল। বেশ খানিকক্ষণ চিন্তা করে জ্বলন্ত বুকের আগুন ঘি ঢেলে দিল, যেন তা। তবুও তার নিঃশ্বাস নিতে মনে হচ্ছে প্রাণ বেরিয়ে যাবে। তবুও সে ঠোঁটে চেপে হাসলো, নিস্তব্ধে হাসলো কিছু সময়। বুকে হাত দিয়ে অস্ফুটভাবে বলল, কল্পনা করে এইভাবে কাঁদিস, তাহলে নিজের চোখে দেখবো কিভাবে? তোকে তো সচোখে দেখার সামর্থ্য রাখতে হবে। সব না দেখে তুই মরতে পারবি না। এসব আবশ্যিকদের প্রণয় তোকে মারতে দেবে না। এই হিসাবে তুই নিষ্ঠুর কিভাবে হলি? কারণ আমি আর আমার নিজের হিসেবে মনে রাখি না, তাই তো মায়া আমার মধ্যে থাকে না রে। আমি রাখতে পারি না। যাকে ছাড়া দম বন্ধ করতে পারিস না, সে কোনোদিনও তোর হবে না, বরং যা হবে তাতে সহ্য করতে পারবি না। তাই যতক্ষণ যন্ত্রণা সহ্য করতে পারবি ততক্ষণই বেঁচে থাকবি। তোর আপনজনরা তোর পিঠে ছুরি মেরেছে, এর থেকে বেশি আর কি আশা করিস তুই? হাতে থাকা সিগারেটে দ্বিতীয়বারের মতো ফু দিয়ে প্রণয় আরেকটা সিগারেট চাইলে ঠোঁটে চেপে ধরতে কেউ এক ঝাটকায় সেটা বের করে নিল। চোখ বন্ধ রেখে মৃদু হেসে ফেলল প্রণয়। আগন্তুক এক হাতে টেনে ধরে আচমকা বুকের সাথে আষ্টে পৃষ্ঠে শক্ত বাঁধনে জড়িয়ে নিল। স্তব্ধ হয়ে গেল প্রিয়তা। কিছু বলতে নিলে প্রণয় ব্যথাতুর কণ্ঠে ধীরে বলল, চুপ, কোনো কথা নাই, একটু থাক না জান এইভাবে। প্রিয়তাও কি হলো কে জানে, সেও দুহাতে শক্ত করে প্রণয়ের পিঠ জড়িয়ে ধরল। সে চেষ্টায় ব্যস্ত থাকলো। মিশে গেল প্রণয়ের বলিষ্ঠ বুকের বক্ষের সাথে। প্রণয় বড় বড় নিঃশ্বাস ফেল হৃৎপিণ্ডে, টেনে নিতে লাগলো পুরুষালী দেহের পরিচিত গন্ধটা। প্রণয়ের বুকে কাঁপছে অনবরত, কানে বেজে উঠছে শুদ্ধের বলা কথাগুলো। প্রণয়ের ভীষণ কষ্ট হচ্ছে। এই মুহূর্তে সত্যিই তার খুব বেশি প্রয়োজন ছিল তার প্রাণ পাখিটাকে অসন্ত বক্ষের সাথে চেপে ধরার জন্য। ছোট পাখিটাকে বুকে নিয়ে নিজের জ্বলন্ত অশান্ত বুকটাকে একটুখানি স্বস্তি দেওয়া। কারো প্রতি হয়তো একটু তা নির্দয় হওয়া উচিত নয়। প্রণয় আবারও আষ্টে পৃষ্ঠে শক্ত করে তুলতুলে দেহটা নিজের পুরুষালী শক্ত সমস্ত বলিষ্ঠ দেহের সাথে মিশিয়ে নিল। মনে মনে আওড়ালো, এই ব্যথাটা কবে জানি আমার জান নিয়ে নেয়। প্রিয়তা তার বুকে চেপে ধরে মনকে বলল, এবার একটু শান্ত হ। এই যন্ত্রণাগুলো ভবিষ্যতের জন্য জমিয়ে রাখ। আপাতত আমাকে আর জ্বালাস না, একটুখানি শান্তি দে। সত্যি সত্যি। প্রিয়তার স্পর্শে প্রণয়ের জ্বলন্ত দেহটা শীতল হতে শুরু করলো। 20 মিনিট পর প্রণয় একটু শান্ত হলো। নিজের বুকে চেপে ধরা নিজের প্রাণ পাখিকে মৃদু ধমক দিয়ে বলল, এত রাতে কিসের জন্য এখানে এসেছিস? কি করছিস তুই এখানে? ভয় করে না তোর? প্রণয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে, রাত কটা বাজে জানিস? তোর ভয় করে না? তোর ভয় না করলে এখানে আসতে? মাথার ওপরে দেখেছিস ভূতের জাম গাছ, রাতে ভূত প্রেতের সঙ্গে গল্প করতে আসিস? প্রিয়তা এবার মুখ খুললো, নিচু গলায় মিনমিন করে বলল, ভূত প্রেতের সঙ্গে গল্প কেন করতে আসবো? তাহলে? তাহলে আবার কি? জানে না? তাহলে আপনাকে ছাদে আসতে দেখেছি তাই। বুকের ভেতরে প্রিয়তার চুলের মিষ্টি ঘ্রাণ টেনে নিল যেন প্রণয় হৃৎপিণ্ড ভরে। সে তো দেখেছে আমার পেছন পেছন চোরের মতো আসছিলি। এসেছিলি ভালো কথা, লুকিয়েছিলি কেন? প্রণয়ের কথায় চমকে উঠল প্রিয়তা, ধরা পড়ে গেল। আমতা আমতা করে বলল, না মানে যদি বকেন তাই, তাহলে এখন আসলি? কোন সাহস জোটালো
প্রিয়তা প্রণয়ের বুকে মুখ গুজে দিতে দিতে বলল, আপনি একটার পর একটা সিগারেট খাচ্ছিলেন তাই। হেসে ফেলল প্রণয়। তো আমি সিগারেট খেলে তোর কি? প্রিয়তা একটু বাচ্চা সুলভ ভঙ্গিতে বলল, আপনি তো কত বড়, তার উপরও এটা জানে না ধূমপান ক্যান্সারের কারণ। ঠোঁটের কোণে হাসি প্রশস্ত হলো প্রণয়ের, কপালের অধর চেপে ধরে মনে মনে বলল, বোকা মেয়ে, এসব তুচ্ছ জিনিস, প্রণয়ের শিকারের কিচ্ছু হবে না। আমার হৃৎপিণ্ডের কাছে ক্যান্সার তো তুই, যা বাড়তে বাড়তে আমার মরণ পর্যন্ত নিয়ে গেছে। প্রণয়কে চুপ করে থাকতে দেখে চিমটি কাটলো প্রিয়তা। কি হলো, চুপ আছেন কেন? প্রণয় প্রিয়তাকে নিজে থেকে একটু আলতা করে দাঁড় করালো, বুড়ো নাচিয়ে বলল, ওসব পরে বলবো, তুই আগে বল, এমন রাত বিরেতে সবসময় ছাদে আসিস? প্রিয়তা ভয়ার্ত চোখে তাকিয়ে মাথা নাড়ালো। প্রণয় আসক্ত চোখে তাকিয়ে রইল ষোড়শী রমণীর পানে। মধ্যবয়সী পূর্ণচাঁদের আলো এসে পড়েছে রমণীর দুধে আলতার অঙ্গে। এই রমণী ভুবন মোহিনী রূপে চাঁদের আলো যেন লজ্জা পাচ্ছে। প্রণয় দীর্ঘশ্বাস ফেলে বলল, তাহলে আমাকে দেখে এসেছিস? ওপর নিচ মাথা ঝাঁকালো প্রিয়তা। প্রণয় ভুরু কুঁচকে দু কদম এগিয়ে এলো চোখে মুখে দিকে তাকিয়ে। কেন, ভয় করিস? ভয় করিস না আমাকে? প্রিয়তা মাথা তুলে অবুঝ চোখে তাকালো। প্রণয় গালে আলতো করে হাত ছুঁয়ে বলল, আমি একজন প্রাপ্তবয়স্ক পুরুষ, আমার থেকে তোর যে কোনো মুহূর্তে যে কোনো রকম বিপদ হতে পারে। ভয় হয় না আমাকে? যদি আমার হাতে ধরে তোর সর্বনাশ হয়ে যায়। কয়েকবার তো সংযম হয়ে তোর সাথে কত কিছু করে ফেলেছি। প্রিয়তা ভয় পাওয়া তো দূর, প্রণয়ের কথায় লজ্জায় লাল হয়ে গেল সে। উদ্যোগের ন্যায় প্রণয়কে জড়িয়ে ধরলো, শুধু একটি বাক্যই বলল, আপনি আমার সব। থমকালো প্রণয়, আবার নিজের কিছুটা দূরে সরিয়ে দিল। কিছুটা কঠিন কণ্ঠে বলল, আমার থেকে তুই আর আমার পাশাপাশি আসবি না। তুই এখন আর ছোট নেই, বড় হয়েছিস, যত পারবি দূরে দূরে থাকবি। আর ছোবার চেষ্টা তো একদমই করবি না। একবার এবার ঘরে যা। প্রণয়ের কথায় কঠোর কণ্ঠে নিষ্ঠুরতার জালে জল টলমল করলো প্রিয়তার চোখে। অভিমানী বুকে দুকুল চাপিয়ে চোখের পলক ফেলার অঘুম আগেই ঝুম করে বৃষ্টি নামলো চোখের পাতায়। প্রিয়তা নিঃশব্দে অশ্রু ঢক করে উঠলো প্রণয়ের হৃৎপিণ্ড, আবারও হৃদয়ে চলতে শুরু করলো, সাথে মনও। প্রিয়তা অশ্রু চোখে তীব্র অভিমানে চলে যেতে নিলে তাকে আবারও হাত টেনে ধরলো প্রণয়। প্রিয়তা হাস মোচড়াতে মোচড়াতে অভিমানী কণ্ঠে বলল, ছাড়ুন আমাকে, আর আসবো না আপনার সাথে, কথা বলবো না, দেখাও করবো না আপনার সাথে, দেখবো না আপনায়। প্রিয়তার বলা বাক্যে প্রণয়ের বুকে যেন ভীষণভাবে পীড়া লাগলো। সে একটানে প্রিয়তাকে নিজের বুকে জাপটে ধরলো, জড় কণ্ঠে বলল, তোকে না বললে, তোকে না দেখে বাঁচবো কিভাবে? প্রিয়তার ভীষণ অভিমান হলো, গাল ফুলিয়ে রইল। প্রণয় তাকে নিজে থেকে আলাদা করলো, পেটের দুপাশে চেপে ধরে উঁচু করে রেলিনের উপরে বসালো। প্রিয়তা দুপাশে হাত রেখেই সেফটি দিল, তারপর উষ্ণ চুমু দিল। কোমল কণ্ঠে বলল, আমার কথা অভিমান হয়েছে জানি, অভিমান করিস না, তুই তো বুঝদার বল, যথেষ্ট বড় হয়েছিস, সব বুঝিস। আর এটাও বুঝিস না এখন আগের মতো আমার সাথে থাকা তোকে মানায় না। এত ঘনিষ্ঠ থাকলে এখন আমাদের মধ্যে কার সম্পর্ক স্বাভাবিক থাকবে না, কখন কি হয়ে যাবে, তখন বিপদ আমার থেকে তোর বেশি। প্রিয়তা অশ্রু চোখে তাকালো প্রণয়ের দিকে। প্রণয়ের পেট জড়িয়ে ধরে বলল, অত কিছু বুঝি না, আমি শুধু আপনাকেই বুঝি। দীর্ঘশ্বাস ফেল প্রণয়, কিছু না বলে চুপ করে চেয়ে রইল। এই পাখি যদি অন্যের হয়, এই প্রণয় কি নিজেকে কখনো ধরে রাখতে পারবে? সে নিজে শেষ করে দিতে ঠিকই পারবে, আর কিছু না পারুক, কিন্তু হৃৎপিণ্ডের ব্যথা সইতে পারবে না। দেহ সয়ে নিলেও মন সইতে পারবে না। বুকের ভেতর নরম মাংসপিণ্ডের এখনো হৃদয় অত ক্ষমতাহীন হয়নি। প্রিয়তা গোল চাঁদের দিকে তাকালো, আকাশে থালার মতো বিরাজমান চাঁদ, তারা নেই বললেই চলে। প্রিয়তা চাঁদের দিকে তাকিয়ে হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল, আজকের চাঁদটা খুব সুন্দর, তাই না প্রণয় ভাই? প্রণয় প্রিয়তার হাস্যোজ্জ্বল মুখের দিকে তাকিয়ে প্রত্যুত্তর করলো, খুব সুন্দর। প্রিয়তা খুশি হলো, কিন্তু কথার মাঝে যেন হাত পড়লো কিছু একটার ওপর, মনোযোগ নষ্ট হলো। সেটা হাতে নিয়ে দেখলো সিগারেটের প্যাকেট। প্রিয়তা সেটা নাকের কাছে ধরলো। ছি, কি বিশ্রী গন্ধ, এটা আপনি খান প্রণয় ভাই? প্রণয় কপাল কুঁচকে বলল, হুম। প্রিয়তা অসন্তুষ্ট হলো, মুখ বিকৃতি করে পুনরায় বলল, ছি, আগে তো এমন ছাইপাশ খেতেন না, এখন কেন খান? প্রণয় ব্যথাতুর হেসে বলল, আগে খাওয়ার কারণ ছিল না। প্রিয়তা ভুরু কোঁচকালো, তাহলে এখন কারণ আছে? হুম। কি কারণ? মরে যেতে চাই। প্রিয়তা আশ্চর্য হলো, চোখ বড় বড় করলো, কি, এটা না খেলে কেউ মরে যায়? বরং এটা খেলে মরে যায়। এবার প্রণয় ধীর কণ্ঠে বলল,
কিন্তু আমার যে খেতে মরে আমি যে না খেলে মরে যাব। প্রিয়তা কপাল কুঁচকালো। কি সব উল্টাপাল্টা লজিক। আজ থেকে আর এটা আপনি খাবেন না বলে ফেলে দিল। হাত চেপে ধরলো প্রণয়। প্রিয়তার হাত থেকে প্যাকেটটা নিতে নিতে বলল, এমন করিস না জান। আগে আমার কাছে একটা বিকল্প ছিল, এখন আর সে বিকল্প নেই। পৃথিবীর সবাই ছেড়ে গেছে, এটা আমায় কোনোদিনও ছাড়বে না। প্রিয়তা যেন বিষময় চোখে তাকালো। এই লোকের কি মাথা খারাপ হয়ে গেল? কি সব বলছে? প্রিয়তাও নাছোড়বান্দা। প্রণয়ের হাত থেকে প্যাকেটটা নিয়ে অন্ধকারে ছুঁড়ে মারলো। দৃঢ় কণ্ঠে বলল, এসব উল্টোপাল্টা কথা এত কিছু জানি না। খাবেন না মানে খাবেন না। প্রণয়ের বুকটা আবারও জ্বলে উঠলো। মনে মনে বলল, এটা না খেলে কিভাবে বাঁচবো আমি? যখন তুই থাকবি না তখন বুকের ব্যথা কি দিয়ে চাপা রাখবো? সইতে পারবো না আমি। প্রিয়তা মৃদু কণ্ঠে ডাকলো, কি ভাবছেন? প্রণয় দীর্ঘ শ্বাস ফেলে বলল, কিছু না। প্রিয়তা আবদার করে বলল, প্রমিস করেন আপনি আর খাবেন না। কিন্তু কিছু বলল না প্রণয়, শুধু আকাশপানে চেয়ে বলল, আঁকড়ে ধরার জন্য মানুষ কিছু না কিছু প্রয়োজন হয়। যখন আমার প্রাণ পাখি আমার ছিল, তখন পৃথিবীর অন্য কোনো কিছুই আমার লাগতো না। এসবের প্রয়োজন ছিল না আমার। এখন আমার প্রাণ পাখি আমার নেই, তাই আমি এটাকে আঁকড়ে ধরেছি। যখন সে অন্যের হবে তখন হয়তো এর সাথে আরো অনেক কিছু যোগ হবে। পুরুষ মানুষ আঁকড়ে ধরার জন্য দুটোর মধ্যে একটা প্রয়োজন হয়, হয় যান নয় এগুলো। দুটোর মধ্যে যে কোনো একটা নেশায় ডুবে থাকতে হয় তাকে। প্রণয়ের অদ্ভুত কথার আগমাথা প্রিয়তা কিছু বুঝলো না, তবু অবুঝের মতো প্রশ্ন করলো, কোন দুইটা? প্রণয় প্রিয়তার পানে চেয়ে হাসলো। তার রক্তলাল ঠোঁটের পানে চেয়ে বলল, কিছু না, এখন চল, অনেক রাত হয়েছে। প্রিয়তা রাজি হলো না। রেলিং থেকে নেমে ছাদে লাগানো বড় দেওয়ালের পাশে বসলো। প্রণয় গিয়ে দাঁড়ালো পাশে। প্রিয়তা তার দিকে কিছুক্ষণ চেয়ে বলল, ওই পাশে বসুন। প্রণয় বাক্য ব্যয় না করে দোলনার পাশে বসলো। প্রিয়তা সুন্দর মতো তার উড়তে মাথা রেখে শুয়ে পড়ল। কোমর জড়িয়ে পেটে মুখ গুজে বলল, গুড নাইট। হাসলো। প্রণয় দীর্ঘ শ্বাস ফেলে চুলের ক্লিপ খুলে পাশে রাখলো। সাথে সাথে দুই হাতে সমানভাবে লম্বা চুলগুলো তরতর করে ছাদের মেঝেতে লুটিয়ে পড়ল। প্রণয় ধীরে ধীরে সবগুলো নিচের হাতে পেঁচিয়ে নিল। ডান হাতে চুলে বিলি কাটতে কাটতে বলল, গুড নাইট মাই ডিয়ার প্রিন্সেস।